পার্ট 10 আদেশ 37 থেকে 40। 37-এ বলা হচ্ছে আদেশ হস্তান্তরযোগ্য সম্পত্তির উপর সংক্ষিপ্ত পদ্ধতি, যেটা আমরা এনআই অ্যাক্টের মামলা বলুন। করি, ক্রিমিনাল মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। জি। তো সেটার উপরে ক্রিমিনাল মামলাও করা যায়, কিন্তু সিভিল মামলাও করা যায়। তো সিভিল মামলা করলে সেটা সামারি শুট হবে, নিষ্পত্তি করতে পারবেন হাইকোর্ট বিভাগ ও জেলা জজ উভয়ই। এমনিতে এনআই অ্যাক্টের মামলা যদি ক্রিমিনাল মামলাও দায়ের করা হয় সিভিল আকারে, সরি সিআর মামলা আকারে, সেটাও কিন্তু দায়রা জজই কি করেন, নিষ্পত্তি করেন। বিচার করুন। জি। আদেশ 38, রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোক, খুবই গুরুত্বপূর্ণ একটি আদেশ। লিখিত পরীক্ষায় এখান থেকে একটা টপিকে আলাদা করা আছে। বিধি 1, অর্থের মামলায় বিবাদীকে হাজিরার জন্য জামানত তলব, যেন পলাতক না হয়। ব্যর্থতায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। বলা হচ্ছে যে একটি সম্পত্তি, ওই সম্পত্তি ছাড়া তার যদি আর কোনো সম্পত্তি না থাকে, ওই সম্পত্তি নিয়ে মামলা চলছে, সরি, মামলা হচ্ছে অর্থের মামলা, মানি শুট, 10 লক্ষ টাকার মামলা চলছে এবং ওই ব্যক্তির শুধুমাত্র একটা সম্পত্তি আছে। সেই সম্পত্তিটা রায়ের পূর্বে ক্রোকের বিষয় আসতে পারে। যদি জানতে পারে বাদী যে বিবাদী তার সম্পত্তি বিক্রয় করে এলাকা থেকে চলে যাচ্ছে, তাহলে মামলায় ডিক্রি জি। পেয়েও লাভ হবে না, তখন এই প্রসিডিউরগুলো আসবে। চারে বলা হচ্ছে বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে, জামানত কেন চাইবে, চাইবে যে তার যে সম্পত্তি আছে সে সম্পত্তি বিক্রয় করুক না এলাকা ছেড়ে চলে যাক, তাতে সমস্যা নেই। মামলা 10 লাখ টাকার 10 লাখ টাকা আদালতে জমা দিক বিবাদী। যদি মামলায় বাদী ডিক্রি পায় তাহলে ওই 10 লাখ টাকা পেয়ে যাবে বাদী। আর যদি ডিক্রি না পায় বাদী, সেক্ষেত্রে সম্পত্তিটা বিবাদীর কাছে ফেরত যাবে, তাই না? জি। মানে সিকিউরিটি মানি বা জামানত হিসাবে দিবে। আর জামানত দিতে ব্যর্থ হলে ডিক্রি না মেটানো অবধি জেলে সোপর্দ, 6 মাস, 50 টাকা প্লাস এর জন্য, অথবা 50 টাকার কম হলে 6 সপ্তাহ জেলে আটক রাখা যাবে। 5, সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব। ব্যর্থতায় মানে তলব যদি, মানে সম্পত্তি উপস্থাপন যদি না করে, মানে জামানত যদি না দেয়, সেক্ষেত্রে সম্পত্তি ক্রোক করা যাবে। 6, কারণ না দর্শালে জামানত না দিলে ক্রোক করা যাবে। তাহলে রায়ের পূর্বে যদি ক্রোক আমি চাইতে, মানে মানে চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিধি 6 অনুসারে, আদেশ 38 বিধি 6 অনুসারে কিন্তু দরখাস্ত করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে 5 অনুসারেও দরখাস্ত করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 6। আপনার যখন রিটেন নোট পড়বো বিষয়টা বুঝতে পারবেন। কারণ আমরা সম্পত্তি ক্রোক চাচ্ছি, সেক্ষেত্রে 5ও ক্রোকের বিষয় বলা আছে, 6ও। কিন্তু পরিস্থিতি বিবেচনায় কখনো 5 বিধিতে আবেদন করতে হবে, কখনো 6 বিধিতে আবেদন করতে হবে, আবার কখনো 5-6 উভয় বিধিতে আবেদন করা লাগতে পারে, যেটা কাজে লাগে। মানে জি। প্রবলেমেটিক প্রশ্ন বা ড্রাফটিং এ কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে। 11, রায়ের পূর্বে ক্রোকৃত সম্পত্তি ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে না। মানে প্রয়োজন হবে না, একবার তো ক্রোক করাই আছে, তাহলে রায় দেওয়ার পরে জি। আবার ডিক্রি জারিতে ক্রোক করা দরকার কি, আছেই তো। 12, কৃষিজ দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়, যেমন কৃষকের দখলে থাকা কোনো ফসল। মানে রায়ের পূর্বে ক্রোক করা যাবে না, কিন্তু রায় দেওয়ার পরে জারি কার্যক্রমে কিন্তু ক্রোক করা যাবে। 13, স্মল কজ আদালত, মানে স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি ক্রোক আদেশ, মানে ক্রোক করতে পারবে না, মানে ক্রোকের আদেশ দিতে পারবে না, কারণ সেই আদালতটাই হচ্ছে স্মল কজ বা স্বল্প ইখতিয়ার সম্পন্ন। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে কোন আদালতের ক্রোক করার ক্ষমতা নাই। জি। আদেশ 39, এই যে রায়ের পূর্বে ক্রোক, এটাও কিন্তু নর্মাল প্রসিডিউর না, এক্সট্রা প্রসিডিউর। কেন? বিবাদী যদি সভ্য হয় তাহলে তো তার সম্পত্তি প্রতারণামূলকভাবে বিক্রয় করবে না বা অন্য জায়গায় চলে যাবে না, সে প্রপারলি কন্টেস্ট করবে, তাই না? জি। সে যদি অসভ্য হয় বা চালাকি করার চেষ্টা করে, প্রতারণা করার চেষ্টা করে আদালতের সাথে, সেক্ষেত্রে এই কাজগুলো করবে, তখন এই প্রসিডিউরগুলো আসবে। সব মামলায় কিন্তু লাগে না। এ যাবৎ পর্যন্ত আমি যতগুলো সিভিল মামলা করেছি বা আমার সিনিয়রকে আমি কখনো দেখিনি এই প্রসিডিউর ব্যবহার করতে হয়েছে। মানে রেয়ার মতো আর কি, রেয়ার। হ্যাঁ, রেয়ার, অবশ্যই রেয়ার।
লাগে না, কারণ বিবাদী তো একমাত্র সম্পত্তি না, বিবাদীর অনেক সম্পত্তি থাকতে পারে। যার একমাত্র সম্পত্তি আছে জি সে মামলায় জড়ায় না, কম্প্রোমাইজ করে নাই। যার অঢেল সম্পত্তি, তার মানে কি বলে হেডম নাই, হেডম বেশি হয়, সে টাকা ফুরিয়ে কোর্টে আসে মামলা করতে, আইনজীবীদের পকেট ভরাতে। বুঝতে পেরেছেন? জি জি। যার অল্প সম্পত্তি সে কি মামলাতে ঝুলে থাকবে? দুইজন মিলে সমাধান করে ফেলবে। যাদের বেশি সম্পত্তি আছে তারা স্যার এগুলো করবে। স্যার আছে এমনও কিছু লোক আছে স্যার, এই দেওয়ানি মামলা করতে করতে জমি জায়গা নিয়ে তারা এত বেশি জানে যে তারা নিজেরাই ব্যারিস্টার, নিজেরাই অ্যাডভোকেট আর কি, এত বেশি তারা জেনে গেছে। আছে আমাদের রাজশাহীর বাগমারা বলে একটা উপজেলা আছে, বাগমারা উপজেলাতে একটি মাত্র সংসদীয় আসন একটা উপজেলা নিয়ে, এবং আমাদের আচ্ছা অন্যান্য যে উপজেলা আছে সবগুলো দুইটি উপজেলা নিয়ে একটি আসন। তো একমাত্র বাগমারা উপজেলা এক উপজেলা এক আসন। তো আচ্ছা। এখানে মামলা বেশি, কারণ জমির পরিমাণ বেশি। জি মানে ওই এলাকার মানুষ মামলাবাজ হিসাবে আমরা জানি। এবং আমার উপজেলা হচ্ছে পুঠিয়া, কিন্তু আমার বাগমারা উপজেলার মামলা বেশি। আচ্ছা আদেশ ৩৯, অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন আদেশ। আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা পড়েছি কিন্তু কোথায়? এসআর অ্যাক্টে, তাই না? এছাড়া তো একটা জি। সেখানে পাওয়ার দেওয়া হয়েছে আদালতকে, মামলা করতে হবে ওই আইনেই। কিন্তু যখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন তখন দরখাস্ত আকারে এই আইনে করা যাবে। যখন আমরা ড্রাফটিং পড়বো বা মুসাবিদাই মাস্টার বলে যে চ্যাপ্টার আছে লিখিত নোটে, সেখানে আপনারা দেখবেন যে এই বিষয়গুলো বুঝিয়ে দেব। বিধি একে বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে: অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত বা কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হবার ঝুঁকির সম্মুখীন এই ধরনের পরিস্থিতিতে, বা এগুলোর ইচ্ছা যদি প্রকাশ করে কোনো পক্ষ, সেক্ষেত্রে এগুলো রোধকল্পে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। অবশ্যই। জি তার মানে টেম্পোরারি ইনজাংশন অন্য একটা মামলার আন্ডারে পিটিশন আকারে দিতে হয়। একটা মামলা চলছে, চলতে চলতে এই সমস্যাগুলো অ্যারাইজ করলো তখন। দুই, লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধকল্পে নিষেধাজ্ঞা। লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধকল্পে নিষেধাজ্ঞা, এটা বলতে বোঝাচ্ছে মানে একবার নিষেধাজ্ঞা দিল, একটা কাজ করতে নিষেধ করলো, আবার ওই কাজটা বারবার রিপিটেড মোডে করছে, সেক্ষেত্রে ২-৩ উপবিধি অনুসারে নিষেধাজ্ঞা অমান্য যদি কেউ করে তাহলে সম্পত্তি ক্রোক ও ৬ মাসের জেল বা সিভিল প্রাইজনে রাখা যাবে। এখানে আপনারা যে বিধি একে যে রোধকল্পে, এখানে একটু লিখে রাখতে পারেন যে টেম্পোরারি ইনজাংশনে পিটিশন দিতে হয়। হ্যাঁ, টেম্পোরারি ইনজাংশনে পিটিশন দিতে হয়, তখন মিস কেসের সৃষ্টি হতে পারে। তার মানে এখানে বিবিধ কেস বা মিস কেসের সৃষ্টি হয় বিধি একে। আর যদি কেউ এই ইনজাংশন না মানে, আদালত যে ইনজাংশন জারি করলো সেটা যদি না মানে, সেক্ষেত্রে লঙ্ঘন পুনরাবৃত্তি রোধকল্পে নিষেধাজ্ঞা, এটাকে বলা হচ্ছে ভায়োলেশন শুট। হ্যাঁ, বিধি ২ অনুসারে এখানে ফাঁকা জায়গায় লিখে রাখেন যে ভায়োলেশন শুট, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে এটাকে বলে ভায়োলেশন শুট করতে হয়, মানে মানে আদেশ লঙ্ঘন শুট যেটাকে, বা ইংরেজিতে ভায়োলেশন শুট নামে সবাই পরিচিত। তো ভায়োলেশন শুট এটা একটা মিসকেস, মানে মামলার স্যার আরেকটা অধীনে আরেকটা। স্যার আর ওই যে স্যার ওই যে রোদ গল্পের পাশে লিখে রাখবো যে টেম্পোরারি ইনজেকশনের ক্ষেত্রে দরখাস্ত হ্যাঁ, আপনি দিতে হয়, এটা টেম্পোরারি ইনজাংশন এর পিটিশন, হ্যাঁ এখানে ভায়োলেশন শুট পিটিশন, এটাও পিটিশন, মানে মূল মামলার আন্ডারে এই পিটিশনগুলো দিতে হবে। তাহলে দুয়ে এখানে লিখে রাখেন জি ভায়োলেশন শুট পিটিশন। হ্যাঁ, মানে মূল মামলার আন্ডারে আরেকটা মামলা হয়ে গেল, এটাও কিন্তু মিসকেস। ক্রোক অনধিক ১ বছর বা ১ বছর পরও অমান্য যদি করে, সেক্ষেত্রে নিলামে বিক্রয় করা যাবে। মানে সম্পত্তি যে ক্রোক করার কথা আগে বলা হচ্ছে ভায়োলেশন শুট করলে, যদি প্রমাণ করতে পারে বাদীপক্ষ যে হ্যাঁ আসলে ভায়োলেশন করেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেছে, সেক্ষেত্রে সম্পত্তি ক্রোক করতে পারে। আর যদি ক্রোক করে সে ১ বছর পর্যন্ত ধরে রাখতে পারবে, অথবা ১ বছরে যদি মামলা শেষ না হয় তাহলে সম্পত্তি বিক্রয় করে দিতে পারবে যদি বাদী চাই। জি ৩, নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে অপর পক্ষকে নোটিশ প্রদান করতে হবে। তার মানে এই নোটিশ প্রদান কিন্তু করা
আবার না করেও হয়, ডিরেক্ট আদালত নোটিশ প্রদান না করেও নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু নর্মাল প্রসিডিং নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়ার পরে তাদেরকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হলে নোটিশ প্রদান ছাড়াই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে, একটু আগে বললাম। অর্থাৎ নোটিশ দিয়েও নিষেধাজ্ঞা দেওয়া যাবে, অপর পক্ষকে কারণ দর্শানো যে কেন আপনার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না, আপনি তার কারণ দর্শান। অথবা যদি খুবই জরুরি অবস্থা হয় যে নিষেধাজ্ঞা দেওয়ার সময় নাই, মানে নোটিশ দেওয়ার সময় নেই, তাহলে নিষেধাজ্ঞা ডিরেক্ট দিয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? জি। 5A, অন্য পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে না। অর্থাৎ শুনানির সুযোগ না দিয়ে কখন সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে বা কোনো বেসরকারি পক্ষের অনুরোধ ক্রমে একতরফা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ নয়। তার মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে, ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে কিন্তু, বা বেসরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে কি করা যাবে? একতরফা, মানে যেদিন শুনানি হলো সেদিনই নিষেধাজ্ঞার আদেশ দেওয়া, সেটা হচ্ছে একতরফা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দিল, মামলা যতদিন চলতে পারে ততদিন, অথবা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অন্তর্বর্তীকালীনটা কি? মনে করেন যে আজকে শুনানি হলো, আজকে দরখাস্ত দিয়েছে, আজকেই নিষেধাজ্ঞা দিয়ে দিল, কিন্তু বললো যে এটা আগামী ধার্য তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আগামী ধার্য তারিখে তারা কারণ দর্শাবে, তারপরে নির্ভর করবে যে নিষেধাজ্ঞা চলমান থাকবে না, এটা উইথড্র হয়ে যাবে। বোঝা গেল? জি 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 তাহলে অন্তর্বর্তী মানে একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত, আর অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে মামলার ডিক্রি পাওয়া পর্যন্ত। জি। অস্থায়ী নিষেধাজ্ঞা কি সেটা আমরা এসআর একটাই জেনেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কিন্তু এখানে জানছে শুধু। তাহলে অন্তর্বর্তী অনেকটা তত্ত্বাবধায়কের মতো আর কি। হ্যাঁ, সেটা মানে একটা অন্তর্বর্তী নির্দিষ্ট সরকারের সময়। মতন। তার মানে একটা নির্দিষ্ট জি জি তারিখ পর্যন্ত থাকবে। জি 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 জি। সরকার পক্ষের অনুরোধ ক্রমে বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা বা অন্তর্বর্তী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। তার মানে সরকারের বিরুদ্ধে বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা ডিরেক্ট দেওয়া যাবে না। যেমন বার জি কাউন্সিলের বিরুদ্ধে দেওয়া যাবে না, এটা একটা বিধিবদ্ধ সংস্থা। তাই ভাইবার জি জি। রেজাল্ট হয়তো আটকাতে পারবে না রিট করে, কিন্তু শুনানি চলতে থাকবে। আটকাতে পারবে না। না না, আটকাতে রেজাল্ট হয়ে যাবে পারবে না। কাল পরশু জি। রেজাল্ট হয়ে যাবে। রিট হয়েছে নাকি শুনলাম আর কি, যাই হোক। রিট হয়েছে এটা সঠিক, কিন্তু রেজাল্ট আটকাবে না ভাইবার। কাল পরশু রেজাল্ট আচ্ছা। দিয়ে দিবে আশা করছে। এবং তাদের শুনানি চলতে থাকবে, তারা যদি পাশ করে 1200, তাদের আবার ভাইবা নিবে কোন এক সময়। জি জি জি। আচ্ছা, তাহলে সরকারের বিরুদ্ধে দেওয়া যাবে না, কিন্তু সরকার চাইলে বেসরকারি পক্ষের বিরুদ্ধে নিতে পারবে একতরফা, ঠিক আছে? মানে জি অপর জি পক্ষকে সুযোগ না দিয়ে। অপর পক্ষ অর্থাৎ বিবাদী হাজির হওয়ার 7 দিনের মধ্যে দরখাস্তের শুনানি করে নিষ্পত্তি অর্থাৎ ডিসপোজ করতে হবে। কি ডিসপোজ করতে হবে? ওই যে নোটিশ দিয়েছিল ওই নোটিশটা ডিসপোজ করতে হবে, মানে শুনানি শেষ করতে হবে। যে জি। পক্ষের অনুরোধে একতরফা অন্তর্বর্তী অথবা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল, পরিশেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত হলে, মানে মামলার রায় যদি তার বিরুদ্ধে হয়, বাদী বিবাদের বিরুদ্ধে কি করেছে? একতরফা অন্তর্বর্তী নিষেধাজ্ঞা নিয়েছে, নিষেধাজ্ঞা চললো, কিন্তু শেষে বাদী আর রায় পেল না বা ডিক্রি পেল না। সেক্ষেত্রে বাদী তো অন্যায় কাজ করলো, মানে মামলায় বাদী জিতার মতো পরিস্থিতি নাই, মানে মামলা মিথ্যা করেছে, কিন্তু বাদী আবার বিবাদীকে ঝামেলায় ফেলেছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে। হয়তোবা তার একটা পুকুরে নামতে দেয়নি 2 বছর, সে ক্ষতিগ্রস্ত হবে না? জি জি। অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা পর্যন্ত প্রদানের আদেশ দিতে পারে, কাকে? বিবাদীকে। আচ্ছা, এর ভাইস ভার্সাও হতে পারে। প্রশ্ন করতে পারেন যে নিষেধাজ্ঞার আদেশ কি, মানে নিষেধাজ্ঞার পিটিশন, মানে টেম্পোরারি ইনজাংশনের পিটিশন কি শুধু বাদী পক্ষই দাখিল করতে পারে, বিবাদী পক্ষ পারে না? বিবাদী পক্ষও পারবে। বুঝতে আচ্ছা পেরেছেন? বিবাদী পক্ষ আচ্ছা। বাদী পক্ষের বিরুদ্ধে চাইতে পারে কোনো মামলায়, যেমন উচ্ছেদের মামলাটা কি? 8 ধারার মামলা বা 9 ধারার মামলা, এসআর অ্যাক্টের। মানে বাদী স্বীকার করে জি নিচ্ছে সম্পত্তি আমার দখলে ছিল, এখন কার দখলে আছে? বিবাদীর। আর্জিতে স্বীকার করছে, তাই না? এবং জি। সেই সম্পত্তিটা আমি কি চাচ্ছি? ফেরত পেতে চাচ্ছে। উচ্ছেদ এটাকে বলে, বা দখল উদ্ধার। দখল উদ্ধারের মানে প্রচলিত নাম হচ্ছে উচ্ছেদের মামলা। কাকে উচ্ছেদ করবে? বিবাদীকে উচ্ছেদ করে আমাকে সম্পত্তিতে বহাল রাখা, মানে মানে জায়গা আমাকে করে দিতে হবে সম্পত্তি আর কি, অর্পণ আগের করা। জায়গা আমাকে ফেরত দাও।
জায়গাটা জি বুঝিয়ে দেওয়া। জি। এই হচ্ছে উচ্ছেদের মামলা। আচ্ছা, এই মামলায় বিবাদী চাইলে বাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। কারণ আমি দখলে আছি, মামলায় যদি বাদী ডিক্রি পাই, তো বাদী সম্পত্তি নিবে, আর যতদিন ডিক্রি না হচ্ছে ততদিন আমি দখলে থাকবো, আমার শান্তিপূর্ণ দখলে যেন বাদী বাধা সৃষ্টি না করে, এইভাবে নিষেধাজ্ঞা আচ্ছা। চাইতে পারে বিবাদী। এক্সেপশনাল কেস কিন্তু, বুঝতে পেরেছেন? জি জি। কারণ আদালত শুধু বাদীর না, বিবাদীরও বটে, উভয় পক্ষে সমান সমান অধিকার আছে। 6, জি। তাহলে যদি বিবাদী নিষেধাজ্ঞা চায় এবং পরে বাদীর পক্ষে রায় যায়, তাহলে কিন্তু এই 10,000 টাকা আবার বাদী পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ প্রদানের ক্ষমতা ক্ষয়শীল বা পচনশীল যদি কোনো সম্পত্তি হয়, মনে করেন কোনো আম, কোনো সবজি, এই ধরনের কোনো জিনিস যদি নালিশি সম্পত্তি হয়, সেক্ষেত্রে কি হবে? বা কোনো ফসল, আমও তো একটা ফসল, তাই না, গাছে ধরে আছে, তাহলে এটা জি জি। বিক্রয়ের আদেশ দিতে পারে। এই বিক্রয়ের জন্য রিসিভার নিয়োগ করা লাগতে পারে, কারণ বিক্রয় কি করবে, বাদীকে যদি বলে যে তুমি বিক্রয় করো, বিবাদী বাধা দেবে না, বিক্রয় করলেও চুরি করবে। আর হ্যাঁ বিবাদী হ্যাঁ করলে, হ্যাঁ। বিবাদীকে বিক্রয়ের নির্দেশনা দিলে বাদী আবার বাধা দেবে, বলবে যে না, ও চুরি করবে। তাই না? কারণ পরস্পরের প্রতি কি নাই, বিশ্বাস নাই। জি জি। তাহলে এই জায়গায় কার আবির্ভাব হবে? আদেশ 40, রিসিভার নিয়োগ, রিসিভার। একদম থার্ড পার্সন ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি, তত্ত্বাবধায়ক। কি করবে? ওই যে নালিশি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে। বুঝতে পেরেছেন? সিকোয়েন্সটা ধরতে জি পেরেছেন? জি। জি রিসিভারের জি জি। প্রয়োজনীয়তা তখন দেখা দিবে। যে অনেকটা সিরিয়ালি, অনেকটা হ্যাঁ, সিরিয়ালি আসছে। এভাবে সিরিয়ালে সাজানো হয়েছে। বিধি 1, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। এটা সম্পর্কে আমরা কিন্তু এছাড়া একটা 44 ধারায় পড়েছি যে রিসিভার নিয়োগের ক্ষমতা সিভিল কোর্টকে দিয়েছে। এছাড়া একটা 44 ধারা, কিন্তু কিভাবে সেটা নিয়োগ জি। হবে? অর্ডার 40-তে আছে। রুল 1, বিধি 1-এ বলছে সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ ইত্যাদি প্রয়োজনে রিসিভার নিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। উন্নয়নের জন্য খাজনা ও মুনাফা সংগ্রহ, প্রয়োগ ও হস্তান্তর। যদি এমন একটা সম্পত্তি, একটা মার্কেট, একটা মার্কেট নিয়ে মামলা, তাহলে মার্কেটে কি আছে, টেনেন্ট আছে, ভাড়াটি আছে, তাদের থেকে তো প্রতি মাসে কি কালেকশন করতে হবে? ভাড়া কালেকশন করতে হবে, খাজনা, তাই না? জি জি। জি জি। খাজনাটাই তো ভাড়া। আচ্ছা স্যার এরকম, আচ্ছা স্যার এরকম একটা বিষয় যে মাঝখানে আমরা দেখেছিলাম ওই যে বেক্সিমকো কোম্পানির নামে যে মামলা হলো, ওই 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 কোম্পানি চালানোর জন্য রিসিভার নিয়োগ হলো। হ্যাঁ, এটা হতে পারে। তো আমি বলছিলাম যে আমরা ছোট করে ভাবছি, হ্যাঁ, বড় ভাব, যদি রিলেট করতে পারেন মনে থাকা সুবিধা, বাস্তব কোনো ঘটনার জি সাথে রিলেট করতে পারলে মনে রাখা কি সুবিধা, এবং আপনি ইন্টারেস্টিং লাগবে। আমি বুঝতে পারছি যে পড়াতে আছে এবং বাস্তবে এটা এইভাবে কাজে লাগে, এবং ভবিষ্যতে এই ধরনের রিয়েল কেস আপনার কাছে আসলে অ্যাডভোকেট হওয়ার পরে খুব সহজে কনফিডেন্টলি সলভ করতে পারবেন, বিষয়গুলো বুঝতে পারবেন, তাই না? জি। তাহলে মার্কেটের যে 10টা দোকান আছে, সেগুলোর প্রতি মাসের ভাড়া আদায় করার জন্য কি রিসিভার নিয়োগ করা লাগতে পারে। একটা আবাসিক ভবন, সেখানে মানুষ থাকে, তো সেটার মালিকানা নিয়ে যদি ঝামেলা হয় দুই ভাইয়ের মধ্যে, দুই বোনের মধ্যে, সেক্ষেত্রেও রিসিভার নিয়োগ করা লাগতে পারে, সেই বাড়িটা মেনটেনেন্স প্লাস ভাড়া আদায়ের জন্য। দলিল হস্তান্তর জি। সম্পর্কে মালিকের অনুরূপ ক্ষমতা রিসিভারের হবে। দলিল সম্পাদন সম্পর্কে, একটা দলিল সম্পাদন করার জন্য মালিকের যে ধরনের ক্ষমতা আছে, ঠিক সেই ধরনের ক্ষমতা কিন্তু রিসিভারকে দেওয়া হবে। তাই বলে সম্পত্তি কিন্তু ওই নালিশি সম্পত্তি, যে সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, এই সম্পত্তি কিন্তু আবার বিক্রয় করে দিতে পারবে না, কারণ রিসিভারের ক্ষমতা নির্দিষ্ট করা আছে। আমরা লিখিত নোটে দেখব রিসিভারের কি কি দায় দায়িত্ব আছে, ক্ষমতা আছে, ডিটেলসে পড়বো। টপিক আমি রেখেছি। 2, পারিশ্রমিক। আদালত নির্ধারণ করবে, রিসিভার তো আর বিনা পারিশ্রমিকে অন্যের জন্য কাজ করবে না, তাই না? খাটবে না। জি জি জি। তাহলে রিসিভারের পারিশ্রমিক আদালত নির্ধারণ করে দিবে। তাহলে রিসিভার হওয়াটাও একটা কি লাভজনক পেশা, তাই না? জি। 5, কালেক্টর যখন রিসিভার নিযুক্ত হতে পারেন, রাজস্ব প্রদানকারী কোনো যদি ভূমি হয়, এই ধরনের ভূমির নিয়ে মামলা হলে সেটা রিসিভার কালেক্টরকে করা যাবে। স্যার এমনিতে আর কারা কারা হয় স্যার, রিসিভার আর কারা কারা হতে পারে? সাধারণ মানে ব্যক্তি আদালত হতে পারে, ইচ্ছা করলে অ্যাডভোকেট যাকে, হতে পারে, ওই এলাকার মেম্বার চেয়ারম্যান হতে পারে, ইমাম সাহেব হতে পারে। মানে আদালতে নিযুক্ত করে দেবে তাই তো স্যার? আদালত নিযুক্ত করে দেবে, বা উভয় পক্ষ যখন প্রস্তাব জি। দিবে যে এই ব্যক্তিকে রিসিভার নিয়োগ করা হোক, এই ব্যক্তি ভালো আমাদের এলাকার।
বুঝতে পারেননি? জি 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 থাকে কিছু নিরপেক্ষ হ্যাঁ। লোক